আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে। সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। হিজবুল্লাহর প্রতিশোধমূলক হামলা শেষ হওয়ার কথা বললেও উত্তেজনা রয়ে গেছে। এরপর জানিয়ে দিব রুশ ভূখণ্ডে হামলায় ড্রোনে পশ্চিমা প্রযুক্তি ব্যবহার করছে ইউক্রেন। এদিকে ভারতের নৌবাহিনীতে যুক্ত হলো আরও এক পারমাণবিক সাবমেরিন। এরপর জানিয়ে দেব তুরস্ক অঞ্চলে বেপরোয়া হামলায় শান্তি আলোচনা ধ্বংস হয়ে গেছে বলেছেন ল্যাভরভ। আরও জানিয়ে দিব মালয়েশিয়ায় চলতি বছরে ৩৩,০০০ অবৈধ বাংলাদেশি আটক। সর্বশেষ জানিয়ে দিব গাজায় ইসরায়েলি হামলায় মৃত্যু ছাড়ালো ৪০,৬০০। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। হিজবুল্লাহ প্রতিশোধমূলক হামলা শেষ হওয়ার কথা বললেও উত্তেজনা রয়ে গেছে। লেবানন ভিত্তিক শিয়া মুসলিম গ্রুপ হিজবুল্লাহর নেতা বলেছেন যে তাদের পক্ষ থেকে ইসরায়েলের উপর একটি পরিকল্পিত প্রতিশোধমূলক হামলার কাজ শেষ হয়েছে। তবে গাজা ভূখণ্ডে যুদ্ধ অব্যাহত থাকলে আরও হামলার সম্ভাবনার উপরও তিনি জোর দেন। হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহ রবিবার এক ভাষণে এ মন্তব্য করেন। গ্রুপটি দিনের শুরুতে ইসরায়েলি ঘাঁটি এবং অন্যান্য সামরিক লক্ষ্যবস্তুর দিকে ৩৪০টি রকেট এবং কয়েক ডজন ড্রোন নিক্ষেপ করে। এতে একজন ইসরায়েলি সৈন্য নিহত হন। হিজবুল্লাহর ভাষ্য অনুযায়ী জুলাই মাসে বৈরুতে ইসরায়েলি বিমান হামলায় তাদের একজন ঊর্ধ্বতন কমান্ডার নিহত হওয়ার প্রতিশোধ হিসেবে এই হামলা চালানো হয়। নাসরুল্লাহ জোর দিয়ে বলেন যে গ্রুপটি তাদের সামরিক অভিযান সফলভাবে সম্পন্ন করেছে। তবে তিনি এই বলেও সতর্ক করেন যে ফলাফল অপর্যাপ্ত হলে গ্রুপটি আরও আক্রমণ পরিচালনা করে প্রতিক্রিয়া দেখাবে। তিনি বলেন হিজবুল্লাহ গাজাকে সমর্থন দেয়া অব্যাহত রাখবে। রুশ ভূখণ্ডে হামলায় ড্রোনে পশ্চিমা প্রযুক্তি ব্যবহার করছে ইউক্রেন। পশ্চিমা প্রযুক্তি ও অর্থায়নে নির্মিত শত শত দূরপাল্লার ড্রোন দিয়ে রুশ ভূখণ্ডে গভীর হামলা চালাচ্ছে ইউক্রেন। যদিও ন্যাটো মিত্ররা এখনও রুশ ভূখণ্ডে হামলায় ইউক্রেনকে পশ্চিমা সরবরাহকৃত গোলাবারুদ ব্যবহার করার অনুমতি দেয়নি। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদনে ইউক্রেনীয় দূরপাল্লার ড্রোনে পশ্চিমা প্রযুক্তি ব্যবহারের তথ্য উঠে এসেছে। গত কয়েক মাস ধরে ইউক্রেন রাশিয়ার অভ্যন্তরে দীর্ঘ পাল্লার হামলা বৃদ্ধি করেছে। সপ্তাহে কয়েকবার কৌশলগত লক্ষ্যবস্তুতে একযোগে ড্রোন আক্রমণ চালানো হচ্ছে। এ ধরনের আক্রমণের লক্ষ্যবস্তুর মধ্যে রয়েছে বিমান বাহিনীর ঘাঁটি, তেল ও গোলাবারুদের গুদাম ও কমান্ড সেন্টার। ইউক্রেনীয় প্রতিষ্ঠানগুলো এখন প্রতি মাসে শত শত আক্রমণে ব্যবহৃত ড্রোন উৎপাদন করছে, যেগুলো নির্মাণে পশ্চিমা ড্রোনগুলোর তুলনায় খরচ অনেক কম। একটি প্রতিষ্ঠান বিবিসিকে জানিয়েছে তারা এর মধ্যে কম খরচে রাশিয়ার অর্থনীতিতে প্রভাব ফেলছে। ভারতের নৌবাহিনীতে যুক্ত হলো আরও এক পারমাণবিক সাবমেরিন। পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম এমন আরও একটি সাবমেরিন যুক্ত হয়েছে ভারতের নৌবাহিনীর বহরে। বৃহস্পতিবার ২৯শে আগস্ট নতুন যুক্ত হওয়া সাবমেরিনটির নাম দেওয়া হয়েছে আইএনএস আরিঘাট। অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে নৌসেনার নতুন সদস্য হিসেবে যোগ দিয়েছে সাবমেরিনটি। এটি আইএনএস অরিহন্ত এর থেকে অত্যাধুনিক। জানা গেছে আইএনএস অরিঘট এ K-15 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র থাকবে, যে ক্ষেপণাস্ত্রগুলো ৭৫০ কিলোমিটার দূরত্বের লক্ষ্যবস্তুকে আঘাত হানতে সক্ষম। এই বৈশিষ্ট্য আইএনএস অরিঘটকে আরও শক্তিশালী করে তুলেছে। এই সাবমেরিন ঘন্টায় ২২ থেকে ২৮ কিলোমিটার বেগে চলতে পারে। দেশীয় প্রযুক্তিতে বানানো সাবমেরিনটি ১১৩ মিটার দৈর্ঘ্যের, যা সমুদ্রের ৯৮০ থেকে ১৪০০ ফুট নিচ দিয়ে চলতে পারে। এটি অরিহন্ত গাত্রের অত্যাধুনিক SSBN। তুরস্ক অঞ্চলে বেপরোয়া হামলায় শান্তি আলোচনা ধ্বংস হয়ে গেছে বলেছেন ল্যাভরভ। ইউক্রেনের সঙ্গে শান্তি আলোচনার জন্য রাশিয়া প্রস্তুত, তবে তুরস্ক অঞ্চলে কিয়েভের বেপরোয়া পদক্ষেপে এটি ধ্বংস হয়ে গেছে। স্থানীয় সময় বৃহস্পতিবার ২৯শে আগস্ট
সেনেগালের পররাষ্ট্রমন্ত্রী ইয়াসিন ফলের সঙ্গে আলোচনার পর এক সংবাদ সম্মেলনে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ এমনটাই বলেছেন। ল্যাভরভ বলেন, রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন জুন মাসে সর্বশেষ শান্তি প্রস্তাব দিয়েছিলেন। কিয়েভ সরকার এবং তার পশ্চিমা সমর্থকদের পূর্ববর্তী সমস্ত উদ্বেগ, চুক্তি ও অন্তর্ঘাতের পরও পুতিন এই প্রস্তাব দেন। আলোচনার জন্য আমাদের প্রস্তুতি ছিল, যদিও তুরস্ক অঞ্চলে বেপরোয়া পদক্ষেপের পরে এই বিষয়ে কোনো আলোচনা আর প্রাসঙ্গিক নয়। রুশ সংবাদ সংস্থা তাসের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত 6 আগস্ট রাশিয়ার কুরস্ক অঞ্চলে বড় ধরনের হামলা শুরু করে ইউক্রেনীয় বাহিনী। তারপর থেকেই এই অঞ্চলে বারবার ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতা জারি করা হয়েছে। সরকার সেখানে ফেডারেল পর্যায়ের জরুরি অবস্থা ঘোষণা করেছে। সীমান্তবর্তী এলাকা থেকে বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। রাশিয়ার জরুরি পরিস্থিতি মন্ত্রণালয়ের মতে তাদের 28টি অঞ্চলে মোট 197টি অস্থায়ী আবাসন কেন্দ্র কাজ করছে। সেখানে 11,500-এর বেশি মানুষ রয়েছে, যাদের মধ্যে 3,500-এরও বেশি শিশু। মালয়েশিয়ায় চলতি বছরে 33,000 অবৈধ বাংলাদেশি আটক। মালয়েশিয়ার কুয়ালালামপুর, জোহর বাহারু, পেরেক, পেনাং সহ 9টি রাজ্যে ইমিগ্রেশনের অভিযানে গত 28 দিনে 584 বাংলাদেশি সহ 1,835 জনকে আটক করা হয়েছে। মালয়েশিয়া অভিবাসন বিভাগের পরিচালক দাতুক রাসলিন জুহো জানিয়েছেন, চলতি বছরের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত 8 মাসে 32,952 বাংলাদেশি সহ 65,749 জনের বেশি অবৈধ অভিবাসী আটক হয়েছেন। তিনি জানান, অবৈধ অভিবাসীদের নিয়ে জনগণের উদ্বেগ রয়েছে। মালয়েশিয়ায় কোনো অবৈধ অভিবাসীকে অবস্থান করতে দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। মহাপরিচালক দাতুক রাসলিন জুসোহ বলেন, আমরা 1 জানুয়ারি থেকে 28 আগস্ট পর্যন্ত সারা দেশে 482টি জায়গায় 9,989টি অভিযান পরিচালনা করেছি। দৈনিক গড়ে প্রায় 58টি অভিযান চালানো হয়েছে। গাজায় ইসরায়েলি হামলায় মৃত্যু ছাড়ালো 40,600। গাজায় ইসরায়েলি হামলায় আরও অর্ধশতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা 40,600 ছাড়িয়ে গেছে। এছাড়া গত বছরের অক্টোবর থেকে চলা এই হামলায় আহত হয়েছেন আরও প্রায় 94,000 ফিলিস্তিনি। বৃহস্পতিবার 29 আগস্ট এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু। প্রতিবেদনে বলা হয়েছে, গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান হামলায় কমপক্ষে আরও 67 ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে গত বছরের অক্টোবর থেকে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে 40,602 জনে পৌঁছেছে বলে বৃহস্পতিবার অবরুদ্ধ এই ভূখণ্ডের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, নিরলস এই হামলায় আরও অন্তত 93,855 জন ব্যক্তিও আহত হয়েছেন।